বসন্তে বাতাসটুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে। ফুল ফুটে গেল শত শত। আমি একটি গল্প বলবো, একটি গাছের গল্প, নিম গাছের গল্প। না না, গাছ নয়, নিম গাছও নয়। আমি বলবো এক নারীর গল্প, এক গৃহবধূর গল্প। আমি অবশ্য নিম গাছেরই কথা বলি। এই বৃক্ষ অত্যন্ত উপকারী। পাতা থেকে শুরু করে তার ছাল পর্যন্ত মানুষের প্রয়োজনে লাগে। তবুও আমি বলবো গৃহকর্মে নিপুণা সত্য বিবাহিতা এক তরুণী বধূর কথা। বিবাহ লগ্ন থেকে যে সংসারের জন্য দায়বদ্ধ, তার আচার আচরণে মুগ্ধ শ্বশুর বলে ওঠেন, না, তোমাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি ছোট বৌমা। এত গুণের মেয়ে বোধহয় এই বাড়িতে প্রথম বউ হয়ে এলো। তোমার শাশুড়িও এত গুছিয়ে কাজ করতে পারে না মা। বোকা মেয়েটা এইসব মিষ্টি মিষ্টি কথায় গলে যায়, আর যৌথ পরিবারের গৃহ জাতাকলে পিষ্ট হতে থাকে সে। মুখ দিয়ে রক্ত তুলে খাটতে থাকে সে। সংসারের সব কাজ যেচে নিজের মাথায় তুলে নেয়। আমি বলি কি মা, ভোলার মাকে রাখার দরকারটাই বাকি, ওইটুকু বাসন ও আমি নিজেই মেজে নেবক্ষণ। তবু এ গল্প নিম গাছের গল্প। এ নাটক নিম গাছের নাটক। যে নিম গাছের ছাল পাড়ার কবিরাজে ছাড়িয়ে নেয় না, পাশের বাড়ির প্রতিবেশী মহিলাও নিম পাতার জন্য দ্বারস্থ হন ওই বউটির শাশুড়ির কাছে। আমার মনে হয় মা, ওই বুড়ো বয়সে খোস পাচরা হয়েছে বুঝলে। নিম পাতা এনে গরম তেলে ভেজে একটু লাগাতে পারো। বলো দেখি, এত খাটাখাটনি সয়, এত উটকো ঝঞ্ঝাট কার ভালো লাগে? যথারীতি এইসব উটকো ঝঞ্ঝাট ওই গৃহকর্মে নিপুণা বোকা মেয়েটিকে নিতে হয়। কেননা নিমগাছটি তাঁরই শ্বশুরবাড়ির জমিতে দাঁড়িয়ে আছে। তবু এই গল্পটি এক বঞ্চিতা গৃহবধূর গল্প। এমনিতে গল্পটি একটি নিমগাছেরই গল্প, কেননা ওদের বাড়ির ছোট বৌমা আর নিম গাছের জীবন কখন যেন একাকার হয়ে গেছে। তাই এই গল্প শেষ পর্যন্ত নিমগাছ ও হতভাগিনী নারীর গল্প। এ গল্প এক নারী ও এক গাছের গল্প। এভাবেই দিন যায়, মাস যায়, বছর ঘোরে। কবিরাজ এসে ওই বাড়ির গৃহকর্তাকে বলেন, কথাটা হলো গিয়ে নিম গাছ অতি উপকারী বৃক্ষ, আর ওই নিম গাছের ছাল ছাড়িয়ে সেদ্ধ করে কথাটা হলো গিয়ে এই যকৃতের পক্ষে ভারী উপকারী। যকৃতের পক্ষে অতি উপকারী ওষুধ বানাতে নিম গাছের ছাল ছাড়ানো হয়। আর গৃহকর্মে নিপুণা লক্ষ্মী বউটির স্বেচ্ছায় সব দায় মাথায় তুলে নেবার ভঙ্গিমা আর চোখে পড়ে না কারো। যে শ্বশুর একদা তার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন, এখন অক্লেশে হুকুম জারি করেন তিনি, ছোট বৌমা, ছোট বৌমা, কোথায় যে যায় সব? এই যে ছোট বৌমা। আমাকে ডাকছেন বাবা? আমি এখন ঘুমোবো, তুমি আমার পা টিপে দাও। দিচ্ছি। আসলে সেই বোকা মেয়েটা জানতো না, সংসারকে ভালোবেসে স্বেচ্ছায় যা তার করার কথা নয়, সেই সব নিজের মাথায় নেবার পর আস্তে আস্তে সে গৃহবধূর মর্যাদা হারিয়ে শেষ পর্যন্ত কাজের লোকের পর্যায়ে নেমে যাবে। শ্বশুরের মতো শাশুড়িও হুকুম চালান, বৌমা, বলি ও বৌমা, উনুনে তরকারিটা যে পুড়ছে, এখনই নামিয়ে রাখো তো।
এমনকি বাড়ির বড় বউ তাঁর বড় যা পর্যন্ত নির্দ্বিধায় তাঁকে নির্দেশ করে, এই ছোট, আমার ছেলে দুধটা গরম করে দিলি না এখনো? সংসারের চোরাবালিতে ক্রমশ তলিয়ে যাওয়া সেই বোকা শোকা লক্ষ্মী বউটা খড়কুটো হিসেবে নিজের স্বামীকে আঁকড়ে ধরতে চায়। কিন্তু সেখানেও নির্মম রূঢ়তা, নিষ্ঠুর ভোগ। আরে কই এসো, শোবে এসো। দেখো, এই এই দেখো না, জানলার দিকে দেখো, কি সুন্দর জ্যোৎস্না উঠেছে। ওই নিম গাছটা জ্যোৎস্নায় কেমন অপরূপ হয়েছে দেখো। কাব্যি করা হচ্ছে। এসো, শোবে এসো। এভাবে কেউ হাতটা মুছড়ে ধরে? বোকা মেয়েটা জানতো না নামেই সে গৃহবধূ, আসলে এখন সে সংসারের দাসী মাত্র, এমনকি তার স্বামীরও সেবা দাসী। ঠিক এই সময় এই গল্পে কিংবা এই নাটকে অন্য একজন মানুষ প্রবেশ করে, বউটির স্বামীর বন্ধু। কই গো, আরে কোথায় গেলে? এই দেখো 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 কাকে ধরে এনেছি দেখো। আরে তাড়াতাড়ি এসো না। এই দেখো, এ হলো আমার কলেজের বন্ধুই শুধু নয়, মস্ত লোক, প্রচুর নামডাক, বিরাট বড় কবি। কবি? এই নিরস গদ্যের স্বার্থপর সংসারে কবি? তীব্র সুতীব্র কৌতূহলে সে তাড়াতাড়ি আসে, তার স্বামী পরিচয় করিয়ে দেয়। এই দেখ, এ আমার একমাত্র অর্ধাঙ্গিনী। সেই অপরিচিত পুরুষটি অবাক করা মুগ্ধ চোখে তাকায়, বলে, বাহ, দারুণ লাগছে তো, যেন তরতাজা এক গুচ্ছ রজনীগন্ধা, অপূর্ব সুন্দর, সত্যি এত লাবণ্য, এত শান্ত স্নিগ্ধ আমি তো আগে কখনো দেখিনি। জীবনে প্রথম পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পুলকে শিউরে উঠল বোকা মেয়েটির। বিয়ের সময় যে ঘাটতি পূরণ করতে তার বাবাকে বসত বাটি পর্যন্ত বন্ধক রাখতে হয়েছে, সেই অসুন্দর মেয়েটি স্বপ্নেও ভাবেনি কোনো কবি তার রূপের স্তুতি গাইবে এমন কাব্যময় ব্যঞ্জনায়। কদিনের জন্য সেই বাড়িতে অতিথির মর্যাদায় রইল কবিরাজ নয়, একজন কবি। সবার চোখের আড়ালে নবযোগ হল ওই কবির সঙ্গে বোকা মেয়েটির। এই যে শুনছেন, আপনাকে বলছি। কে? হো, আপনি? আপনার চা এনেছিলাম। বসুন এখানে, আসুন না, একটু গল্প করি। না না, কেউ দেখে ফেলবে। ও সরি, রাগ করলেন? না। আসলে কি জানেন, আপনাদের বাড়িতে এসে প্রাণ খুলে গল্পগুজব করব তাও পারছি না। আপনার পতিদেবতাটি তো এত ব্যস্ত যে ওর সাথেও আমি ঠিক। ওর রবিবারে ছুটি থাকে, সেদিন গল্প করুন। রবিবার? তুস, অতদিন আমি থাকবই না। সে কি, থাকবেন না? কি হবে থেকে? আপনার তো দেখা পাওয়াই যায় না। আপনার সঙ্গে গল্প করার সময় আছে আমার, দেখছেন না সবসময় কত কাজ। দেখছি তো, এই দুদিনে দু চোখ ভরে দেখছি। কি? একজন সরল সাদা সিধে মেয়েকে কিভাবে সংসারের স্বার্থ সিদ্ধির জন্য বলি দেওয়া হচ্ছে। চুপ চুপ চুপ, আস্তে, কেউ শুনতে পেলে। এইভাবে শুরু হলো প্রাণের আলাপ। টুকরো টুকরো কথার মালা গাঁথা চলতে থাকে। বউ হয়ে আসা অবধি যে মেয়ের গলায় সুর জাগেনি কখনো, এখন সেই কখনো সখনো প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে। বাহ, তোমার গানের গলাটি তো দারুণ। বাপের বাড়িতে নিশ্চয়ই চর্চা করতে। আপনি আপনি এখানে কেন এলেন? দেখছেন না এখানে আমি একা।
তুমি যে একা, ভয়ঙ্কর একা, তা তো আমি মর্মে মর্মে বুঝতে পারছি। আপনি তো জানেন, কেউ জানলে বিচ্ছিরি কাণ্ড হয়ে যাবে। না 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 না, আপনি জানেন। জানি, জানি খাঁচার পাখির আকাশ দেখার স্বাধীনতা থাকে না। আকাশের সে স্বপ্ন দেখার অধিকার তার নেই। না না, যান যান, আপনি দয়া করে যান এখান থেকে। শোনো, তোমাদের বাড়ির সামনের ওই নিম গাছটিকে দেখেছো কখনো? বারে, আমাদের বাড়ির নিম গাছ আমি দেখব না? ওই গাছটা দেখছিলাম, কেন জানি না তোমার কথা ভাবছিলাম। তাই বুঝি? আপনারা কবিরা পারেনও বটে। নিম গাছ দেখতে দেখতে আমার কথা ভাবছিলেন? ভাবছি আমার নতুন কবিতা আমি তোমাকে নিয়ে লিখব। আচ্ছা আচ্ছা, বেশ, তা না হয় লিখবেন। এখন যান যান এখান থেকে। তবুও যাওয়া কি হয়? নিষেধ ভাঙা খেলায় নিজের অজান্তে মেতে ওঠে ওরা। মজে ওঠা নদীর বুকে হঠাৎ আসা প্লাবনে খড়কুটোর মতো ভেসে যায় সব। তুমি তাই, তুমি তাই গো আমার পরানো বাহ বাবা, তোমার পরাণ যা চায় তা কি তুমি নিজেও জানো? এ কি ভর সন্ধেবেলা ছাদে উঠে এলেন যে বড়? আপনার সাহস তো কম নয়। সাহসটা আমার চিরকালই একটু বেশি। তারায় ভরা অন্ধকার আকাশের তলায় সংসারের খাঁচায় ভরা আপনার গানের পাখি কেমন করে একটু মুক্তি খোঁজে, সেটা দেখতেই তো উঠে এলাম। আপনি জানেন, এর মধ্যে আপনাকে নিয়ে অনেক কথা উঠে গেছে। সেটা আমি পরোয়া করি না। কিন্তু আমি তো করি। শোনো, একটা কথা জিজ্ঞেস করব? বলুন। তোমার পরাণ যা চায় সে কি আমার বন্ধু? কার জন্যে এই গান? আমার পরাণ কি চেয়েছে তা কোনোদিনই যে বোঝার চেষ্টা করেনি। আমার সমস্ত গান তার সান্নিধ্যে এসে ভয়ে কুঁকড়ে যায়। কিন্তু কে সে? কাকে হৃদয়ের কথা বলার জন্য তোমারই ব্যাকুলতা? কে সেই প্রাণের মানুষ যে লুকিয়ে আছে তোমার গানে গানে? আপনি তো সর্বনেশে মানুষ, আমার কোনো গোপন, কোনো আড়ালে রাখতে দিতে চান না। বলো, বলো না, বলো সে কে, যাকে তোমার প্রাণ এমন আকুলভাবে খুঁজে বেড়ায়? জানি না, আমি জানি না। জানো না, জানো না, এখনো জানো না তুমি? ছাড়ো, ছেড়ে দাও। কেউ কেউ জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। সত্যি তুমি জানো না? এখনো জানো না, নাকি তুমি বুঝতে পারো না? পারি পারি পারি, আমি সবটা বুঝতে পারি, কিন্তু কি করব বলুন? কি করব মানে? পায়ের এই দাসত্বের শেকলটা ছিঁড়বে, খাঁচাটা ভাঙবে। কি বলছো তুমি? চলো চলো, দুজনে আমরা এক্ষুনি এই মুহূর্তে বিশ্বেরই অকুল পাথারে এই সংসার ছেড়ে নিরুদ্দেশ হয়ে যাব। তুমি চলে এসো এই শ্বাসরুদ্ধ বন্দিশালা ছেড়ে। না 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 না, কখনো না। একটা কথা জিজ্ঞেস করব? করো। প্রথম দিন এসেই তুমি আমার মতো অসুন্দর একজন মেয়েকে সুন্দর বললে কেন? তুমি কি সত্যি বিশ্বাস করো আমি এক কবি? করি, মনে প্রাণে করি। কবি কখনো মিথ্যে বলে না, তার থাকে তৃতীয় নয়ন। তাই যে সৌন্দর্য, যে রূপ অন্য কেউ দেখে না, শুধু কবির চোখেই তা ধরা পড়ে। তাই তো আমার কাছে তুমি অপূর্ব পরিপূর্ণ এক নারী। তাই তো বলছি, চলে এসো এদের এই স্বার্থপরতা, অবহেলা, অপ্রেমের অন্ধকার থেকে অনেক অনেক দূরে, অন্য কোথাও, অন্য কোনোখানে।
যেখানে আমরা দুজনে শুধু আমাদের দুজনের জন্য একটা নতুন পৃথিবী গড়ে তুলব। বড্ড ইচ্ছে করছে, বিশ্বাস করো, বড্ড ইচ্ছে করছে তোমার হাত ধরে এক্ষুনি বেরিয়ে পড়ি। কিন্তু না না, আমি তো পারবো না। চারপাশে কত কলঙ্ক উঠবে, কত খারাপ খারাপ কথা। না 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 না, আমার নিরীহ নির্দোষ বাবাকে এরা অপমান করবে। না না, আমি সইতে পারবো না। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। আমি জানতাম তুমি পারবে না। নিম গাছের শেকড়গুলো মাটির অনেক গভীরে ঢুকে গেছে। কি বললে? নিম গাছের কি? হ্যাঁ, না কিছু না। তুমি রাগ করলে? একজন অসহায় নিরুপায় মানুষের উপর রাগ করা তো আমার স্বভাবে নেই। কেন কেন তুমি এলে ঝড়ের মতো, প্রলয়ের মতো? কেন কেন তুমি এলে? আর আসবো না। কাল সকালেই চলে যাব। তাই যেও, এই আশ্চর্য সন্ধ্যাবেলা সুখ স্মৃতিটা নেড়ে ছেড়ে আমার বাকি জীবনটা আমি ঠিক কাটিয়ে দেব। আমার কথা একটু ভেবো না, কেমন? মাননীয় দর্শক মণ্ডলী, গল্পটি এখানেই শেষ হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু হলো না। কিছুদিন বাদে দূরের গন্ধ মেখে একটা চিঠি এলো ওদের বাড়িতে। শাশুড়ি চেঁচিয়ে বললেন, ছোট বৌমা, বলি ও ছোট বৌমা, এই দেখো দেখি এই পিয়ন এসে তোমার নামে একখানা চিঠি দিয়ে গেল। দেখো, বোধহয় তোমার বাবার চিঠি হবে। সুচরিতা সু। এই চিঠির কথা জানাজানি হলে তোমার জীবনে হয়তো আবার অশান্তির ঝড় উঠবে। তবু না লিখে পারলাম না। বোধহয় একটা কথা ছিল তোমাকে নিয়ে একটা কবিতা লেখার। অনেক চেষ্টা করে শেষে হাল ছেড়ে দিলাম। মনের এই অবস্থায় সাজিয়ে গুছিয়ে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা জোগাড় করে, আর যাই হোক, অন্তত তোমাকে নিয়ে পদ্য লেখা যায় না। তবে একেবারে নিরাশ হইও না। তোমাদের বাড়ির ওই নিম গাছটিকে নিয়ে কাল সারা রাত ধরে কবিতা লিখেছি। নাম দিয়েছি নিম গাছ। জানি না এটা কবিতা না গল্প, তবে শুরুটা করেছি এভাবে। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সেদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে পিষছে। কেউ বা ভাজছে গরম তেলে। খোসটা হাজা চুলকানিতে লাগবে, চর্মরোগের অব্যর্থ মহৌষধ। কচি পাতাগুলো খায় অনেকে, এমনি কাঁচাই, কিংবা ভেজে বেগুন সহযোগে। যকৃতের পক্ষে ভারী উপকারী। কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক, দাঁত ভালো থাকে। কবিরাজিরা প্রশংসায় পঞ্চমুখ। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, বলে নিমের হাওয়া ভালো, থাক কেটো না। কাটে না, কিন্তু যত্নও করে না। আবর্জনা জমে, কেউ কেউ শান দিয়ে বাঁধিয়ে দেয়, সে আরেক আবর্জনা। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো। মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছটার দিকে। ছাল ছিঁড়ল না, পাতা তুলল না, ডাল ভাঙল না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠল, বাহ, কি সুন্দর পাতাগুলি, কি রূপ! থোকা থোকা ফুলেরই কি বাহার! এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছি যেন নীল আকাশ থেকে, সবুজ শয়নে। খানিকক্ষণ চেয়ে থেকে লোকটা চলে গেল। কবিরাজ নয়, কবি। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়। পারলে না,
মাটির ভিতর শিকড় অনেক দূরে চলে গেছে। বাড়ির পিছনের আবর্জনার স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল সে। ওদের বাড়ির গৃহকর্মে নিপুণা লক্ষ্মী বউটার ঠিক একই দশা। নিম গাছটা এখন শুধু তোমার কথাই ভাবে কবি। আমার নিম গাছ, আমার বিশাল থোকা রূপসী সেই নিম গাছ, তুমি ভালো থেকো, ভালো থেকো তুমি।